এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনার স্ত্রী যে দুশ্চরিত্রা, তার কি প্রমাণ আছে আপনার কাছে? মহামান্য আদালত, এবার আমি মিসেস লিমা রায়কে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। আপনার নাম তো লিমা রয়, তাই না? হ্যাঁ। বাহ, আপনার ঘড়িটা তো বেশ সুন্দর। কোত্থেকে কিনেছেন? নিউ মার্কেট থেকে। সত্যি আপনার চয়েস আছে। কত দাম নিয়েছে? 1000 টাকা হয়তো। 1000 টাকা দিয়ে এ ঘড়ি কে দেবে আপনাকে? আপনি বোধহয় অনেকদিন ঘড়ি কেনেননি দিদি। আর আমি এটা অনেক দাম দিয়ে কিনেছি। এটা বিদেশি ঘড়ি, এখানে রেয়ার পাওয়া যায়। এটার দাম 5000 টাকা। 5000 টাকা দাম ঘড়িটার? অবশ্য বাবার টাকা দিয়ে কিনলে সবাই ওরকম দামি জিনিস কিনতে পারে। কি বলছেন আপনি? আমি বাবার টাকা দিয়ে ঘড়ি কিনবো? আপনার বোধহয় জানা নেই, বাবার কাছ থেকে আমি 1টি টাকাও নিই না। ও, তবে স্বামীর টাকা নিশ্চয়ই। স্বামী কিনে দেবে 5000 টাকা দামের ঘড়ি? করে তো একটা 3500 টাকার চাকরি, ওর দেবার মুরত আছে এত দামের ঘড়ি? আমি এটা নিজের টাকায় কিনেছি। আচ্ছা লিমা দেবী, আপনি এত টাকা কোথায় পান? মানে আপনার নিজের তো কোনো রোজগার নেই। কেন? আমার বন্ধুরা। থামলেন কেন? বলুন বলুন, আপনার বন্ধুরা? না, মানে 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 সত্যি কথাটা আপনি বলেই ফেলেছেন। আজ মহামান্য আদালতে প্রমাণিত হলো আপনি পরপুরুষের কাছ থেকে টাকা নেন, তার বিনিময়ে ওদের সাথে অবাধ মেলামেশা করে। তার জন্য আপনাকে চড়া মূল্য পর্যন্ত দিতে হয়। অবজেকশন ইওর অনার, উনি কথার মারপ্যাচে আমার মক্কেলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, যে স্ত্রী পরপুরুষের সঙ্গে অন্যায়ভাবে মেলামেশা করে সেই স্ত্রীকে নিয়ে কোনো আত্মসম্মান সচেতন স্বামী ঘর করতে পারে না। তাই আমার মক্কেল দীপঙ্কর রায় তার স্ত্রীকে ডিভোর্স করতে চেয়েছে। মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, এদের বিবাহ বিচ্ছেদ কার্যকর করার সপক্ষে রায় দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। ঘনিষ্ঠভাবে পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছেন, তাই তার স্বামী মিস্টার দীপঙ্কর রায়ের বিবাহ বিচ্ছেদের আবেদন এই আদালত মঞ্জুর করছেন। বাবা বাবা বাবা, শোনো। মা, বাবার কি হয়েছে? মা, বাবা রাগ করেছে কেন? কোর্টে তোমার বাবা আমার সঙ্গে ঝগড়া করে হেরে গেছে, তাই তোমার বাবার অভিমান। যাও, বাবার রাগ ভাঙো গিয়ে। যাও। যাচ্ছি যাচ্ছি। রাগ করো না বাবা তুমি, রাগ করো না বাবা তুমি, রাগ করো না। ডাকে যে তোমার নেই, একটু হাসো না বাবা, একটু হাসো না। আমি ভাবছিলাম কি তোমার একটা কথা বলবো। বলো। দেখো রেখা, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাই বলছিলাম কি তুমি কোর্টে যাওয়া ছেড়ে দাও। কেন? কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা দুজনে কোর্টে যেভাবে দুজনের সঙ্গে লড়ে যাচ্ছি, তাতে এমন কোনোদিন হতে পারে যে দুজনের মধ্যে বিরাট ঝগড়া হয়ে যেতে পারে। তাই বলছিলাম তুমি মেয়ে আর সংসার নিয়ে ঘরে থাকো, আমিও কাজের শেষে বাড়ি ফিরে আসি, তুমি আমায় আদর করবে, যত্ন করবে, আমাকে সুখী করবে। আর তাছাড়া এটা তো বাঙালি মেয়ের ধর্ম, তাই না? তাই বলছি কি রেখা, তুমি ওকালতি ছেড়ে দাও। ধরে নাও স্বামী হিসেবে এটাই তোমার কাছে আমার একমাত্র অনুরোধ। বেশ, তুমি না চাইলে আমি আর কোর্টে যাব না, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে। বলো। যদি আমার কোনোদিন কোর্টে যাবার খুবই প্রয়োজন হয়,
সেদিন তুমি আমাকে কোনো অবস্থাতেই বাধা দিতে পারবে না। বেশ, আমি কথা দিচ্ছি, সত্যি যদি কোনোদিন তোমার কোর্টে যাওয়ার প্রয়োজন হয় আমি বাধা দেব না। তাহলে তাহলে কাল থেকে তুমি সুমি আর আমাকে নিয়ে ব্যস্ত থাকছো। হ্যাঁ রে বাবা হ্যাঁ। আচ্ছা আমরা দার্জিলিং কবে যাচ্ছি? ওই তো কালকে একটা কেস আছে, ওই কেসটা শেষ করে যাব। এখান থেকে ট্রেনে করে শিলিগুড়ি, সেখান থেকে দার্জিলিং। মিস্টার পিটার, আপনার বাড়ির সঙ্গে রানার কি সম্পর্ক? আমার বাড়ির সঙ্গে ওনার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিসের ব্যবসা? তা ঠিক জানি না, তবে সেদিন আমার বাবা এবং রানার মধ্যে ব্যবসা নিয়ে কি একটা কথা কাটাকাটি চলছিল। হুম। আমার বাবা বলছিলেন যে তুমি আর আমি এই ব্যবসার সমান অংশীদার, ব্যবসায় ক্ষতি হয়েছে, এখন টাকা ফেরত চাইছো কেন? লাভের অংশ যখন নিয়েছো, লোকসানের দায়িত্বটাও তো তোমাকেই নিতে হবে। রানা রেগে গিয়ে বলল, আমি কোনো কথা শুনতে চাই না, 2 দিনের মধ্যে যদি টাকা ফেরত না পাই তাহলে তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। খুন করার কথা বলে রানা ঘর থেকে বেরিয়ে যায়। আমি বাবাকে বলি পুলিশে খবর দিতে। বাবা বলেন তাই দিতে হবে। বাবা পরদিন পুলিশের কাছে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়, আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন রাস্তার পাশে ডাস্টবিনে বাবার লাশটা পাওয়া যায়। ইওর অনার, পিটারের কথায় মিস্টার সুশান্ত চৌধুরী থানাতে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেন যে মিস্টার রানা ওকে খুন করতে চেয়েছিল। থানা থেকে সেই রিপোর্টের কপিটা আমি এনেছি। ইওর অনার, যে ছুরিটি দিয়ে হত্যাকারী সুশান্ত চৌধুরীর বুকে বিদ্ধ করেছিল, ভুল করে সেই ছুরিটি ঘটনাস্থলে ফেলে রেখেই হত্যাকারী পালিয়ে যায়। পরে পুলিশ ছুরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেই ছুরিটির ওপর হত্যাকারীর যে হাতের ছাপ পাওয়া গেছে তার সঙ্গে মিস্টার রানার হাতের ছাপ হুবহু এক। এই তো রিপোর্ট। ইওর অনার, আর কোনো সন্দেহ নেই যে মিস্টার রানাই সুশান্ত চৌধুরীর হত্যাকারী। কাজে এই মহামান্য আদালতের কাছে এই অনুরোধ করব যে মিস্টার রানাকে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দ্যাটস অল ইওর অনার। বাদী পক্ষের উকিলের জেরা এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামি রানাই সুশান্ত চৌধুরীর প্রকৃত হত্যাকারী। তাই রানাকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। অজয় মুখার্জি, তুমি রানাকে ফাঁসিতে লটকাবার ব্যবস্থা করে দিলে, আর আমি যদি ওর দাদা হই তাহলে তোমারও কোনো প্রিয়জনকে এই আদালতে নিয়ে এসে আমি ফাঁসিতে লটকাবার ব্যবস্থা করবই। মায়ের দিব্যি বলছি। আর যতদিন তা না পারবো ততদিন আমার বুকের আগুন সারা দাও দাও করে চলতে থাকবে। তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি। বাবাকে ডিস্টার্ব করো না কিন্তু। আচ্ছা। এই যা। এবার অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ইলেকশনে ওদের হারাতেই হবে, না হলে আমাদের ইউনিয়নকে আর বাঁচানো যাবে না। এবার ওরা হারবেই।
হারবে বললেই তো হলো না, তার জন্য খাটতে হবে। আরে একটা বাচ্চা মেয়ে পড়ে আছে না, মেয়েটি বোধহয় বেঁচে আছে। চলো 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 দেখি, চলো দেখি। মেয়েটি কে? আশ্চর্য, আশেপাশে তো কাউকে দেখছি না। মনে হয় আশেপাশে কারোর বাড়ির মেয়ে নয়। গবেষণা পরে হবে, আগে ওকে তোলো 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 তোলো। সে কি? সুমি কোথায়? হ্যাঁ? সুমি, সুমি, ওগো শুনছো? সুমি কোথায়? এখানে তো তোমার সময় ছিল। ওকে রেখে আমি বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি নেই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা কিছু নেই, দাঁড়াও, চলো দেখি বাইরে। এসো সুমি। আমি এখানে কেন? আপনারা কারা? আমাকে চিনতে পারবে না, কিন্তু তুমি কে মা? আমরা কোথায় যেন যাচ্ছিলাম। কার সাথে যাচ্ছিলে? তোমার বাবা মায়ের সাথে? আমার বাবা মা? কে আমার বাবা মা? এই রে, এ তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে মনে হয়। মা, তোমার বাবা মায়ের কথা তুমি জানো না? না, আমি কিছু মনে করতে পারছি না। শুধু মনে পড়ছে আমার বাবা মা ঝগড়াঝাটি চাকরি করতো। এটা ছাড়া আমি আর কিছু মনে করতে পারছি না। চেষ্টা করো মা, ঠিক মনে পড়বে। না, কিছুতেই মনে পড়ছে না। তোমার কোথায় বাড়ি তাও মনে করতে পারছো না? না না, আমি পারছি না। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো। এসো। এই নাও তোমার পুতুল। আমার পুতুল? হ্যাঁ, তোমার পুতুল নাও। শোনো, মেয়েটি তো শুধু বললো ওর বাবা মা ঝগড়াঝাটি চাকরি করে, এর বেশি তো কিছু বলতে পারলো না। মেয়েটি তোর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। একটু শান্ত হও। তুমি কি ভাবছো আমি চেষ্টার কোনো ত্রুটি করছি? না রেখা, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সব জায়গায় সংবাদ পাঠানো হয়েছে। আমি নিজে থানা, হাসপাতাল সব ঘুরে এসেছি। রেখা, রেখা, ভগবান যদি সদয় হন তাহলে আমরা সুমি নিশ্চয়ই পাবো। কবে পাবো? আমার মন যে কিছুতেই মানছে না। জানি না ও কেমন আছে, কোথায় আছে। ওই ট্রেনে করে কে যাচ্ছে? কে? জয়, কি মা? মেয়েটিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, একটু দেখ তো বাইরে কোথায় পাওয়া যায় কিনা। যাচ্ছি মা। কি তুমি এখানে বসে বসে কাঁদছো? আর ওদিকে তোমার বাবা মা তোমার জন্য কেঁদে কেঁদে করে অজ্ঞান হয়ে গেল যে। বাবা মা? হ্যাঁ, কে আমার বাবা মা? আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাবো। এসো, তুমি এটাকে এখানে রেখে দাও। চলো চলো চলো। কি পুতুলটা এখানে পড়ে আছে, ও কোথায় গেল? হ্যাঁ দিদি, এই তো। ও মা, কে? তুই ওকে কোত্থেকে নিয়ে এলি? সত্যি করে বলতো, কোন বাপ মায়ের বুক খালি করে নিয়ে এসেছিস? এসব কথা শুনে তোমার কোনো লাভ নেই দিদিমণি। ওকে আমি নিজের হাতে বড় করব। হ্যাঁ, ও যখন বেশ বড় হবে, ডাগর হবে, তখনই মামুনি হবে আমার একমাত্র অবলম্বন। হ্যান্ডস আপ! অনেকদিন ধরে তোমাকে খুঁজছি, আর পালিয়ে বাঁচতে পারবে না। এই নিয়ে এসো। ও যখন বেশ বড় হবে, ডাগর হবে, তখনই মামুনি হবে আমার একমাত্র অবলম্বন। ওকে দিয়ে আমি বিজনেস করো, বিজনেস। না না না, এমন সুন্দর একটা মেয়েকে আমি নষ্ট হতে দেব না। ওকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে ওকে আমি বড় করে তুলব। ওকে দিয়েই
আমি আমার মাতৃত্বের স্বাদ পূরণ করব। আমার মেয়ে হয়ে ও বড় হবে। আমি ওকে অনেক বড় গায়িকা বানাবো। হ্যাঁ, বিরাট বড় গায়িকা। দেশ বিদেশে ওর নাম ছড়িয়ে পড়বে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মুন্ডারে। ভিতর বাহির অন্তরে অন্তরে তুমি আছো হৃদয় জুড়ে। আধুনিক গান গেয়ে শোনালেন মিস রিয়া। বাহ, কি মধুর কণ্ঠ! মেয়েটার গান শুনে মনটা আমার জুড়িয়ে গেল। সত্যি ভারী মিষ্টি গলা। হাত যদি আমার সুমি থাকতো। মা, দেখো কাকে নিয়ে এসেছি। কেউ? তোমাকে যার কথা বলেছিলাম, সেই বিখ্যাত কণ্ঠশিল্পী রিয়া। নমস্কার। নমস্কার। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। চলো বসো। এই পুতুলটা কার? এটা আমার ছেলেবেলার একজনের হারিয়ে যাওয়া পুতুল। কে সে? কে সে তা তো জানি না, তবে এই পুতুলটার জন্য সে তার বাবা মাকে হারিয়েছিল। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার ঠিক এমনি একটা পুতুল ছিল। আমরা একবার ট্রেনে করে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলাম। বাবা বোধহয় ঘুমোচ্ছিল আর মা ছিল বাথরুমে। একটা সিগন্যালে ট্রেনটা থামে, আমার হাত থেকে পুতুলটা পড়ে যায়। আমি ট্রেন থেকে নামি পুতুলটা তুলতে, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছিল। আমি ট্রেনের পেছন পেছন অনেকক্ষণ দৌড়ই, কিন্তু তারপর কখন অজ্ঞান হয়ে পড়ে যাই আমার কিচ্ছু মনে পড়ে না। তার মানে তুমি সেই ছোট্ট মেয়ে? হ্যাঁ, রিয়া, বাবা মার কাছে ফেরার পর তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? বাবা মা, আমি আমার বাবা মাকে এখনো খুঁজে পাইনি। খুঁজে পাওনি? না, বাবা মার কথা মনে করতে চেষ্টা করলে আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসে, আর সেই ঝাপসা চোখে আমি আমার বাবা মার কথা কিছুতেই মনে করতে পারি না, কিছুতেই পারি না। জয়, তুমি ল পাশ করেছো বলে আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। জয়, আন্টি, আমি ল পাস করেছি। তাই নাকি? বাহ, আমি খুব খুশি হয়েছি। বসো বসো। আচ্ছা, তোমাকে যে কণ্ঠশিল্পী রিয়ার কথা বলেছিলাম তার কি করেছো? গায়িকা রিয়া তো? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ স্যার, ওর সঙ্গে আমার পরিচয় আছে। তাই নাকি? তাহলে কাল তুমি এখানে ওকে নিয়ে আসতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই নিয়ে আসবো। কিন্তু ও তো এখানে আসবার কারণ জানতে চাইবে। তুমি তো জানো কাল আমার মেয়ের জন্মদিন। আমি চাই এবারের জন্মদিনে রিয়া এসে কেক কাটুক, গান শুনিয়ে আমার এই অতৃপ্ত মনটাকে একটু সান্ত্বনা দিয়ে যাক। এমনি করে কি দেখছো? এই বাড়িটা। এটা হচ্ছে জজ সাহেবের বাড়ি। রিয়া, আমরা কিন্তু অলরেডি লেট। চলো এসো রিয়া। রিয়া, রিয়া, এসো। এই তো ওরা এসে গেছে। আন্টি, আপনি যাকে আনতে বলেছিলেন এই সেই কণ্ঠশিল্পী রিয়া। আজ আমার মেয়ের জন্মদিনের কেকটা তুমি কেটে দাও প্লিজ, না করো না। এসো।
হ্যাপি বার্থডে টু ইউ সুমি, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মা, আমরা দুজন বড় নিঃসঙ্গ, বড় একা। তুমি তো সুন্দর গান গাও, তো একটা গানকে আমাদের দুঃখী মনটাকে একটু সান্ত্বনা দাও না। সাথে এসেছি খালি হাতে, জল আসে তাই দুনয়নে। ও মোর প্রিয় বন্ধু, আজ এই শুভ দিনে আনিনি কিছুই সাথে, এসেছি খালি হাতে, জল আসে তাই দুনয়নে। খুব সুন্দর গেয়েছো মা। মনে হলো অনেকদিন আগে এই গানটা শুনেছিলাম। আজ অনেকদিন পর তোমাকে দেখে আমার মনটা ভরে উঠল। মনে হলো তুমি যেন আমার কত আপন। আপনাদের দেখে আমার মনটাও কেমন যেন হয়ে গেল। মনে হচ্ছে আগে কোথাও আপনাদের দেখেছি। আমাদের তুমি দেখেছো? আচ্ছা আচ্ছা, এবার বলো তো তোমার বাড়িতে কে কে আছেন? মা ছাড়া আমার আর কেউ নেই। আমি তো তোমার মায়ের মতো রিয়া। যদি পারো মাঝে মাঝে সময় করে মায়ের সঙ্গে দেখা করে যেও, আমি খুব খুশি হব। নিশ্চয়ই আসবো। আচ্ছা মা, আজ যাই। বেশি রাত হলে আমার মা আবার খুব চিন্তা করবে। এসো মা। সন্তানের জন্য মায়ের মন কেমন করে তা আমি বুঝি। জয়, তাহলে রিয়াকে ছেড়ে দিয়েছো? এসো এসো। 10 বছর আগে আমি যে মেয়েটিকে তোমার হাতে দিয়ে গিয়েছিলাম, সে মেয়েটি এখন কোথায়? তাকে তোর কি দরকার? না মানে ওর আসল বাবা মার কাছে ওকে তো পৌঁছে দিতে হবে, তাই না দিদি? না না, ও ও আমার মেয়ে। ওকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে আমি দেব না, কাউকে না। ও তাহলে এই সে। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। খুকি, তুমি কি তোমার আসল বাবা মার কাছে যেতে চাও না বলো তো? আমার বাবা মা? হ্যাঁ। আপনি জানেন আমার বাবা মা কোথায়? আছে আছে গো, আছে আছে। যেদিন তোমাকে তুলে নিয়ে আমি দিদির কাছে রেখেছিলাম না, সেদিন শালা পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। তাই সেদিন তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যেতে পারিনি। জেল থেকে বেরিয়ে প্রথমেই তোমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম। মেয়ের চোখে কাঁদতে মানে মানে তোমার জন্য কাঁদতে কাঁদতে ওদের চোখ দুটো প্রায় অন্ধ হয়ে যাচ্ছে, দেখে সহ্য করা যাচ্ছে না। আর 2 দিন পরে হয়তো তারা পৃথিবীর আলোই দেখতে পাবে না। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলুন, এক্ষুনি নিয়ে চলুন মামা। আর দেরি করবেন না, আমার বাবা মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। না না রিয়া, ও যা বলছে তা তুই বিশ্বাস করিস না মা। ও ও কত বড় শয়তান তা তুই জানিস না। ও তোর ক্ষতি করে দেবে মা। তুমি চুপ করো মা। মামা, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। না না না, এখন নয়, এখন নয়। আজ রাতে এসে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। তাহলে রাত্রে তুমি তৈরি থেকো। আর একটা কথা বলছি, শোনো মন দিয়ে। আমি চলে যাবার পর না আমার খান্ডানি দিদি তোমাকে ধরে রাখার জন্য আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে অনেক কথা বলবে। তুমি কিন্তু একদম বিশ্বাস করবে না, কেমন? তুমি কেবলমাত্র আমার উপর বিশ্বাস রাখবে। তাহলে রাত্রিরে এসে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। তুমি শুধুমাত্র আমার উপর বিশ্বাস রাখবে, আর বাকি দায় দায়িত্ব সব আমার। এসো 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 এসো, একেবারে মানে কোনো ভেজাল পাবেন না স্যার। বেশ খাসাচ্ছিস তো। আমি তাহলে এখন মামা, মামা, তুমি কোথায় যাচ্ছ কে আপনি? সুন্দরী? কে আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে।
বাবা, বাবা, ও বাবা, এ কি হলো? এ কি রক্ত? আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা না শুনে খুব ভুল করেছি মা। কিন্তু কি হয়েছে বলবি তো? খুন। খুন? কে খুন হয়েছে? আপনি কণ্ঠশিল্পী রিয়া, হ্যাঁ। আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হচ্ছে। না না, বিশ্বাস করুন আমি খুন করিনি। মা, মা তুমি বলো না আমি খুন করিনি। মা আমি সত্যি বলছি আমি খুন করিনি। আমার মেয়ে খুন করেনি, ও খুন করতে পারে না, ও সম্পূর্ণ নির্দোষ। আপনারা ভুল করছেন। এই কথা পুলিশকে বলে কোনো লাভ নেই, আপনি কোর্টে গিয়ে বলবেন। নিয়ে চলো, নিয়ে চলো ওকে। চলো। মা, আমি খুন করিনি। মা। ঠাকুর, এ তুমি কি বিপদের মধ্যে ফেললে ঠাকুর? কি ব্যাপার জয়? নমস্কার স্যার। নমস্কার। হঠাৎ তুমি এ সময় এখানে? স্যার, রিয়ার কেসের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। রিয়ার কেসের ব্যাপার? হ্যাঁ স্যার। জয়, রিয়ার ব্যাপারে কোনো কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল যে রিয়া একটা খুনের কেসের আসামি। তুমি তার উকিল আর আমি সেই কেসের জাজ। হ্যাঁ স্যার, কিন্তু সারাপ, রিয়ার কেসের ব্যাপারে কোনো কথা তুমি এ বাড়িতে দাঁড়িয়ে বলবে না। যা বলার ওই কোর্টে গিয়ে বলবে। কি রিয়ার ছবি এখানে? এবার শোনো। হ্যাঁ, এটা কার ছবি? ওটা আমাদের সাহেবের মেয়ে, ছোটবেলায় হারিয়ে গেছে। জজ সাহেবের মেয়ে? মিস্টার সুদীপ রায়, আপনি রিয়াকে কোথা থেকে কখন তুলে নিয়ে গিয়েছিলেন? একদিন না, ও রাস্তায় বসে খুব কাঁদছিল, তো আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে দেখে ও বলল, মামা আমার পৃথিবীতে কেউ নেই, আমাকে একটু তোমার পায়ে ঠাঁই দাও না গো। আমার বড্ড মায়া হলো, হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করতে লাগলো, আর তাই তখন ওকে নিয়ে এলাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিস্টার সুদীপ রায় চরম মিথ্যে কথা বলছেন। না, আপনি কি বলছেন উকিল বাবু? আমি দিব্যি করেছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি দিব্যি করে মিথ্যে কথা বলছেন। না, আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি রিয়াকে ট্রেন লাইন থেকে এই বলে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন যে তার বাবা মা আপনাকে পাঠিয়েছে তাকে নিতে, তাই নয় কি? না। মহামান্য আদালত, রিয়ার ইতিহাস এক করুণ ইতিহাস। বাবা মার সাথে রিয়া বেড়াতে যাচ্ছিল ট্রেনে। রিয়া তখন একটা পুতুল নিয়ে খেয়েছিল। রিয়ার বাবা ঘুমোচ্ছিল আর মা ছিলেন বাথরুমে। ট্রেনটা একটা সিগন্যালে থেমে যায় আর রিয়ার হাত থেকে হঠাৎ পুতুলটা বাইরে পড়ে যায়। রিয়া ট্রেন থেকে নেমে যায় পুতুলটা তোলবার জন্য, আর তখনই ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনের পেছনে বাবা মাকে ডাকতে ডাকতে রিয়া ছুটতে থাকে, কিন্তু একটা সময় ট্রেনটা চলে যায় অনেক দূরে। এক ভদ্রলোক রিয়াকে ট্রেন লাইন থেকে তুলে ট্রেন লাইনের পাশে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রিয়াকে রেখে তার বাবা মাকে খুঁজতে বেরোন। রিয়াকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলতো তার বাবা মা নাকি ঝগড়াঝাটির চাকরি করত। এর থেকে বেশি কিছু সে বলতে পারতো না। কিন্তু এই সূত্র ধরে তার বাবা মাকে খুঁজে বার করা সম্ভব হলো না। তারপর একদিন এই সুদীপ রায় রিয়াকে তুলে নিয়ে যায় তাকে দিয়ে ব্যবসা করাবার জন্য, আর শুধু পড়ে থাকে এই পুতুলটা। মহামান্য আদালত, এই সেই পুতুল, যে পুতুল নিয়ে রিয়া তার বাবা মার সঙ্গে হেসে খেলে জীবন কাটাতো। বাবা মার সেই বুকের ধনকে এই শয়তান কেড়ে নিয়ে বাজে পথে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তাই দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে এই শয়তানের, রিয়ার কোনো দোষ নেই ইওর অনার। কোর্ট মুলতবি রাখা হলো। তুমি এখানে কি করছো?
রিয়ার ছবিটা দেখছিলাম। রিয়ার ছবি? না মানে সুমির ছবিটা দেখছিলাম। দেখো, রিয়া কেন একটা সুমির মতো দেখতে, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আপনার নাম? অমিত বসু। আপনি কি করেন? আমি মুম্বাই সেন্ট্রাল বোর্ড অফিসে চাকরি করি। কলকাতায় এসেছিলেন কেন? অফিসের কাজে। ও, দুলাল দত্ত আপনার কে হয়? আমার মামা। মামা? 24শে জানুয়ারি রাত্রিরে আপনি কোথায় ছিলেন? মামার বাড়িতে। তাহলে ওই দিন রাত্রে কি ঘটেছিল আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি। দয়া করে বলুন। সেদিন রাতে আমি গেস্ট রুমে শুয়েছিলাম। হঠাৎ শুনি দুলাল দত্তর সাথে একটি মেয়ের কথা কাটাকাটি চলছে। জানলার কাছে গিয়ে দেখি আরেকজন জানলার উকি মারছে। আচ্ছা। ভেতরে টাকা পয়সা পাওনা নিয়ে জোর কথা কাটাকাটি চলছিল। সেই সময় দুলাল দত্ত হঠাৎ পিস্তল বার করে মেয়েটিকে গুলি করতে যায়। মেয়েটি ছু মেরে পিস্তলটা কেড়ে নিয়ে দুলাল দত্তকে গুলি করে। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, আমার সাক্ষী এবং আদালতে পেশ করা ফটোগ্রাফ থেকে এটা নিঃসন্দেহে প্রমাণিত হয় যে মিস রিয়া একের পর এক জঘন্য লোকের সঙ্গে মিশেছেন এবং তাদের মনোরঞ্জন করেছেন। কিন্তু যখনই দুলাল দত্তর সঙ্গে তার বনিবনা হয়নি, তখনই তাকে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছেন। এই জঘন্য অপরাধের জন্য আমি মিস রিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি। তাই ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় আমি মিস রিয়ার মৃত্যুদণ্ড দাবি করছি, ইওর অনার। দ্যাটস অল। আসামির পক্ষের উকিলের আর কিছু বলার আছে? না ধর্মাবতার। কোর্ট, আজকের মতো মুলতবি রাখা হলো। রেখা, রিয়া তোমারই মেয়ে। রিয়া? রিয়া আমাদের মেয়ে? তুমি তুমি সত্যি বলছো? রিয়া আমাদের বুকের ধন। রিয়া আমাদের মেয়ে। রিয়া আমার মেয়ে। হ্যাঁ রেখা, রিয়া তোমার সুমি, যে 10 বছর আগে তোমার কোল থেকে হারিয়ে গিয়েছিল, যে ছিল তোমার মুখের হাসি, যে ছিল আমাদের হৃদয়ের গভীরে, যে ছিল আমাদের নিঃশ্বাস, যে নিঃশ্বাস নিয়ে আমরা এতকাল বেঁচেছিলাম, আমাদের সেই নিঃশ্বাস আজ আইনের হাতে বন্দি। জজের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে, যাকে ফিরে পাবার জন্য আজ বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে না, যার পিতামাতা এগিয়ে যাচ্ছে না, আবেগে চিৎকার করে একটি বার বলতে পারছে না, ওরে আয় আয় ফিরে আয়। 10 বছর ধরে এই পুড়ে যাওয়া বুক তাকে শান্ত করে দে, শীতল করে দে। এই আদালত বাদী পক্ষের উকিলের দেওয়া পুলিশ রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদির চুলচেরা বিচার করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস রিয়াই দুলাল দত্তর প্রকৃত হত্যাকারী। তাই মিস রিয়াকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। এই শোনো, আমার সুমি কোথায়? কি হলো, তুমি কথা বলছো না কেন? আমার মেয়ে কোথায়? চুপ করে থেকো না, বলো আমার মেয়েকে কোথায় রেখে এসেছো? ঘরে তো আলো জ্বালিয়েছ কেন? নিভিয়ে দাও। এ ঘরে অন্ধকার ছাড়া আর কিছুর প্রয়োজন নেই। না, আজ এই ঘরে আলো জ্বলবে, কারণ কারণ আজ আমার মেয়ের জন্মদিন।
হ্যাঁ, জন্মদিন। আজ ওর জন্মদিন। আমি নিজে হাতে ওর মৃত্যুর তারিখটা লিখে দিয়ে এসেছি। আমি বাবা হয়ে আমার নিজের মেয়ের জন্মদিনে তাকে মৃত্যু উপহার দিয়ে এসেছি। এই আদালত বাদী পক্ষের উকিলের দেওয়া পুলিশ রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদির চুলচেরা বিচার করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস রিয়াই দুলাল দত্তর প্রকৃত হত্যাকারী। তাই মিস রিয়াকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। একে তুমি কোথায় আছো? কোর্টে। কোর্টে? হ্যাঁ, একদিন তুমি আমাকে কোর্টে যেতে বারণ করেছিলে। আমি তোমার কথা রেখেছিলাম। বলেছিলাম আবার কোনোদিন যদি আমার কোর্টে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমাকে বাধা দিতে পারবে না। বেশ, তুমি না চাইলে আমি কোর্টে যাব না, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে। বলো। যদি আমার কোর্টে যাওয়ার খুবই প্রয়োজন হয় সেদিন তুমি আমাকে কোনো অবস্থাতেই বাধা দিতে পারবে না। বেশ, আমি কথা দিচ্ছি। যেদিন এসব কথা হয়েছিল সেদিন তুমি আমার কাছে পরাজিত হয়েছিলে, আর আজও আমি তোমাকে পরাজিত করে আমার মেয়েকে আমি মুক্ত করে আনবই। পারবে? পারবে রেখা আমাকে পরাজিত করতে? যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় জয়। জয় পরাজয় আমি এসব কিছু বুঝি না। আমি শুধু বুঝি আমার বুকের মানিককে আমি ফিরিয়ে আনবই, আমি ওকে মুক্ত করে আনবই। কিন্তু রেখা, তুমি এত সব... আমি এই কেস আবার চালু করার জন্য হাইকোর্টে দরখাস্ত করেছিলাম। আমার দরখাস্ত ওরা মঞ্জুর করেছে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃতকার্য হতে পারি। আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। যাও রেখা, কৃতকার্য হয়ে মেয়েকে নিয়ে ফিরে এসো। যাও। আপনি রিয়াকে ছোটবেলা রেল লাইন থেকে তুলে এনে আপনার বোনের কাছে দিয়েছিলেন? আগে কেন? এই দেখুন, ও কেস তো কবে শেষ হয়ে গিয়েছে। ওই কেস নিয়ে টানাটানি করা মানে ওই লাশ নিয়ে টানাটানি করা আর কি। লাশ নিয়ে টানাটানি করা তো শকুনের কাজ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, রিয়াকে তুলে নিয়ে আপনার বোনের হাতে কেন দিয়েছিলেন? বলুন, উত্তর দিন। আগে বোনের কাছে দিয়েছিলাম রেল লাইন থেকে তুলে নিয়ে এসে ভালো করে নাচ গান শেখবার জন্য। রেল লাইন থেকে তুলে এনেছিলেন? বলছি তো, হ্যাঁ, রেল লাইন থেকে তুলে এনেছিলাম। মিথ্যে কথা, আপনি যা বলছেন সব মিথ্যে কথা। না, আচ্ছা আমি মিথ্যে কথা কেন বলবো গো? মানে যা বলেছি সত্যি বলেছি। আমি বলছি আপনি মিথ্যে কথা বলছেন। আজ যদি সত্যি কথা বলে থাকেন তাহলে জজ কোর্টে মিথ্যে কথা বলেছিলেন। আমি মিথ্যে কথা বলিনি দিদিমণি। মিথ্যে বলেননি? ইওর অনার, সুদীপ রায় বলছেন রিয়াকে সে রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু সে জজ কোর্টে বলেছে রিয়াকে সে রাস্তার ফুটপাতে থেকে তুলে নিয়ে গিয়েছিল। মিস্টার সুদীপ রায়, আপনি বলেননি? হ্যাঁ। ইওর অনার, সুদীপ রায় জজ কোর্টে যে সাক্ষী দিয়েছে তার সাথে আজকের সাক্ষীর কোনো মিল নেই। তাই আজ প্রমাণ হচ্ছে সুদীপ রায় একজন মিথ্যেবাদী। কাজেই সুদীপ রায়ের কোনো কথাই আজকের আদালত মেনে নিতে পারে না। ইওর অনার, একজন সাক্ষীকে মিথ্যেবাদী প্রমাণ করলেই আসামি কখনো নির্দোষ প্রমাণিত হয় না। জজ কোর্টে রিয়ার সমস্ত সাক্ষী প্রমাণে ছিল মিথ্যে। আজ আমি তা প্রমাণ করে দেব। ইওর অনার, এই কেসের সাক্ষী মিস্টার অমিত বসুকে কোর্টে হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। অমিত বসু, আপনি জজ কোর্টে সাক্ষ্য দিয়েছিলেন 24শে জানুয়ারি রাত 12টার সময় মিস রিয়া দুলাল দত্তকে গুলি করে হত্যা করেছে, আর আপনি তা নিজের চোখে দেখেছেন, তাই না? হ্যাঁ। কিন্তু আমি বলছি রিয়া দুলাল দত্তকে গুলি করে হত্যা করেছে, আপনি তা দেখেননি। একটা মিথ্যে কথাকে আপনি সত্যি বলতে চাইছেন? কিন্তু আমি যদি বলি একটি মিথ্যে বানানো কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি।
রিয়া দুলাল দত্তকে গুলি করেছে। আপনি বম্বে থেকে দেখেছেন কলকাতায় খুন হয়েছে। আপনার চোখের দৃষ্টি এত প্রখর। আপনার মৃত্যুর পরে তো আপনার চোখ দুটো জাদুঘরে রাখা উচিত, তাই না? ইওর অনার, 24শে জানুয়ারি মিস্টার অমিত বসু কলকাতায় ছিলেন না, ছিলেন বোম্বে। আর দুলাল দত্ত যখন খুন হয় তখন রাত 12টা। তখন অমিত বসু বোর্ড অফিসে কাজ করছিলেন। ইওর অনার, রাত 12টার সময় কিছু এমার্জেন্সি অফিস ছাড়া কোনো সরকারি অফিস খোলা থাকে না। বোর্ড অফিস খোলা ছিল ইওর অনার। সিবিএসই পরীক্ষার রেজাল্ট বের করার জন্য অনেকেই সেদিন ওভার টাইম করেছিলেন, আর তাদের মধ্যে অমিত বসু ছিলেন। এই নিন বোম্বের বোর্ড অফিসে রেজিস্টার্ডের অমিত বসুর সই করা ফটোকপি। আর এতেই প্রমাণ হয় অমিত বসু সেই রাতে কলকাতায় ছিলেন না, ছিলেন বোম্বে। অ্যারিস্টার নিয়ে আমাকে খুব গ্যাড়া কলে ফেলে দিয়েছে মাইরি। টুপি টুপি সাদা টুপি পরানোর সময় এসে গেছে। ওই 9.5 সাদা কাপড়, ঠিক যেমন করে দুলাল দত্তকে খুন করে আমি রিয়াকে মিথ্যে খুনের আসামি বানিয়েছি, তেমনি করে ব্যারিস্টার নিকে টুপি সাদা টুপি পরানোর সময় এসে গেছে খুন করে। কাল কোর্টে গায়ত্রী কোর্টে পৌঁছতে পারবে না। ব্যারিস্টার সেও কাল কোর্টে পৌঁছতে পারবে না। কোর্টে যাবার পথে গাড়িটাকে বোমা মেরে উড়িয়ে দিবি, যা। ম্যাডাম, ম্যাডাম, আসামি মিস রিয়াকে পূর্বোক্ত রায় অনুযায়ী ইওর অনার, ইওর অনার, সত্যকে পৃথিবীতে কেউ কোনোদিন চাপা দিয়ে রাখতে পারেনি। আজ আমাকে এবং আমার সহকর্মীকে আদালতে আসতে না দেওয়ার জন্য রাস্তায় আমাদের গাড়িতে বোমা মেরেছিল, কিন্তু তাদের সমস্ত কুচক্রকে ভেঙে দিয়ে আমি আমার সমস্ত প্রমাণ নিয়ে আদালতে হাজির হয়েছি। আমি অনুরোধ করছি, আমার সমস্ত প্রমাণ দেখবার আগে এই আদালতের প্রতিটি দরজায় পুলিশ যেন সতর্ক হয়ে পাহারা দেয়, একটি লোকও যেন এখান থেকে বেরিয়ে যেতে না পারে। পুলিশকে সতর্ক থাকার জন্য আমি আদেশ করছি। ইওর অনার, এই ক্যাসেটটাই আজকে প্রমাণ করে দেবে যে দুলাল দত্তের প্রকৃত খুনি কে। এই ব্যারিস্টার নিয়ে আমাকে খুব গ্যাড়া কলে ফেলে দিয়েছে মাইরি। টুপি সাদা টুপি পরানোর সময় এসে গেছে ওই 9.5 সাদা কাপড়, ঠিক যেমন করে দুলাল দত্তকে খুন করে আমি রিয়াকে মিথ্যে খুনের আসামি বানিয়েছি, তেমনি করে ব্যারিস্টার নিকে টুপি সাদা টুপি পরানোর সময় এসে গেছে খুন করে। এক্ষুনি সুদীপ রায়কে গ্রেপ্তার করার আমি আদেশ দিচ্ছি। ওরে বাবা, কত পুলিশ! শেষে আমাকে সাদা টুপি পরিয়ে দিল মায়েরি। চলুন না, 1 ঘন্টা পর এ মামলার রায় ঘোষণা করা হবে। কি হলো, এখনো একটা খবর দিল না? রেখা কি পারবে জিততে? পারবে আমার বুকের ধন সুমিকে ফিরিয়ে আনতে? আজ এই আদালতে টেপ রেকর্ডে সুদীপের কথা শোনার পর এটা প্রমাণিত হয়েছে যে সুদীপ রায় দুলাল দত্তর প্রকৃত খুনি। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই মামলার আসামি মিস রিয়া সম্পূর্ণ নির্দোষ। আদালত মিস রিয়াকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। মা,
সুমি, সুমি, মামা। সুমি, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তোর বাবা আমার কাছে হেরে গিয়ে ঠিক এমনি ভাবে রাগ করেছিল, আর তুই গান গেয়ে তোর বাবার রাগ ভাঙিয়েছিলি? হ্যাঁ, মনে আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।